পণ্ডিত জওহরলাল নেহেরু ইকবালের সাথে দেখা করতে এসেছেন। হ্যাঁ, এবং আপনারা জেনে খুশি হবেন যে 1932 সালে দেখা যায় যে ইকবালকে আপনার একটা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, এবং এর পরেই আপনার 1935-এ তাকে আরেকটা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট দেওয়া হয়, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1934 সালে তাকে ডক্টরেট অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এবং এগুলি তখন তো পাকিস্তানের প্রশ্ন ছিল না, তখন ইকবালের প্রশ্ন ছিল, ইকবালের ব্যক্তিত্বের প্রশ্ন ছিল, যে তার যে ওজন, তার ওজস্বিতা এবং তার যে ধারণ ক্ষমতা এবং তার যে শক্তিমত্তা, তার যে লেখা, এইগুলিতে আপনার এই বিশ্ববিদ্যালয়গুলো তখন প্রভাবিত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চেঞ্জ টিভির শেখরের বয়ান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজ আপনাদের সাথে আমি একটি বিষয়ে কথা বলবো, সেটা হলো উপমহাদেশ খ্যাত বিখ্যাত কবি, দার্শনিক, পণ্ডিত আল্লামা ইকবাল। সেই আল্লামা ইকবাল কী ধরনের ব্যক্তিত্ব ছিলেন, এবং একটি দেশ ও একটি জাতিতে এই ধরনের ব্যক্তি সারা দেখা যায় যে শত বছরেও একজন আসে না, এই ধরনের একজন ব্যক্তিত্ব ছিলেন আল্লামা ইকবাল। 1877 সালের আপনার 9 নভেম্বর তিনি তৎকালীন ভারতের পাঞ্জাবের শিয়ালকুটে তিনি জন্মগ্রহণ করেন, যেটি বর্তমানে পাকিস্তানের অংশ। এবং আপনারা জানেন যে 1838 সালের 21 এপ্রিল তিনি পাকিস্তানে লাহোরে মৃত্যুবরণ করেন। তো আল্লামা ইকবাল তিনি কী ধরনের ব্যক্তিত্ব ছিলেন, তার ব্যক্তিত্বকে যদি আমরা পর্যালোচনা করতে যাই তাহলে দেখতে পাব যে তার মধ্যে বহুবিধ গুণের সমাহার ঘটেছিল, এবং অবিভক্ত ভারতে একজন এমন ব্যক্তিত্ব তিনি হয়ে উঠেছিলেন যে যাকে আন্তর্জাতিক পরিসরেও দেখা যায় যে তখন ছাত্র অবস্থায় তিনি সেখানে পড়াশোনা করতে যান, সেই আপনার অক্সফোর্ডে তিনি পড়াশোনা করতে যান, এবং তিনি সেইখান থেকে আপনার পড়াশোনা করে তিনি ডক্টরেট নেন সেই দেশ থেকে। সেই সময়ে আপনার এটা অত্যন্ত কঠিন একটা বিষয়, যখন আমাদের এইখানে লেখাপড়ার মান সেই পর্যায়ে ছিল না। সেই সময়টায় ইকবাল একটা বুনিয়াদী পরিবারের সন্তান হওয়ার কারণেই কিন্তু তিনি সেই সময়টায় এভাবে নিজেকে গড়ে তুলতে পেরেছিলেন, এবং 1908 সালেই আমরা দেখি যে তিনি ডক্টরেট ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন, এবং তিনি আইনশাস্ত্রে পড়াশোনা করার কারণে তিনি আপনার আইন ব্যবসায় নিয়োজিত হন। কিন্তু আইন ব্যবসায় তিনি মনোনিবেশ যতটা না করেছেন, এর চেয়ে বেশি তিনি মনোনিবেশ করেছেন দেশ, জাতি, কাল ইত্যাদিকে কেন্দ্র করে। এবং দেখেন, গোটা ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে যে সমস্ত মনীষীর আপনার উদ্যোগ আয়োজন কাজে লেগেছে, এর মধ্যে ইকবাল কিন্তু অন্যতম বলবো এই কারণে যে তার আগে পাকিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র করে মুসলিমদের জন্য একটা আলাদা আবাসভূমি সৃষ্টি করা, এর 1930 সালে তিনি যখন মুসলিম লীগের সভাপতি, সেই সময় কিন্তু তিনি এই প্রস্তাব পেশ করেন। আর 1940 সালে লাহোর অধিবেশনে আমাদের বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক সেই প্রস্তাবটিকে ফরমালি তিনি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস উইল বি ফর্মড, এই যে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠিত হবে, সেই প্রস্তাব পাশ হয়েছিল 1940 সালে। আর সেই প্রস্তাবের মূল প্রস্তাবক ছিলেন কিন্তু আল্লামা ইকবাল। ফলে ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলন এবং স্বাধীনতা, মুসলিমদের জন্য আলাদা একটি রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ না হয়, এখানে আপনার যে আপনার বৈষম্য ছিল, সেই বৈষম্যটা যেটা শুরু হয়েছিল 1885 সালে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, সেই কংগ্রেস প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু বৈষম্য বেড়াজাল আপনার ব্যাপকভাবে বিস্তৃত হয়েছিল। কেননা অ্যালান অক্টাভিয়ান হিউম যখন 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা করেন, সেই কংগ্রেসের যে কমিটি করা হয়েছিল, সেখানে কিন্তু জনসংখ্যার অনুপাতে কমিটিতে অন্তর্ভুক্তি ছিল না। সেখানে মুসলিম জনশক্তিকে অত্যন্ত নিম্ন এবং হেয় জ্ঞান করে তাদেরকে নাম কাওয়াস্তে এর মধ্যে শুধুমাত্র রাখা হয়েছিল। যদিও মুসলিমরা উদারভাবে তাদের সাথে কাজ করতে আগ্রহী ছিল, কিন্তু তাদেরকে সে সময় বঞ্চিত করা হয়েছিল। এবং দেখা যায় যে সে সময়ে আপনার বিভিন্ন অফিস আদালতে যে উর্দু হরফ দিয়ে, আরবি হরফ দিয়ে যে উর্দু লেখা হয়, সেই ভাষাটাকেও কিন্তু এই কংগ্রেস প্রতিষ্ঠার পর সেটাকে আপনার বিভিন্ন অফিস থেকে উচ্ছেদ করার একটা অভিযান শুরু হয়, যেটাকে উর্দু হিন্দি বিতর্ক বলা হয়ে থাকে।
এবং সেই উর্দু হিন্দি বিতর্কের কারণেই কিন্তু এর পরের বছর দেখা যায় যে স্যার সৈয়দ আপনার অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলে। এবং এই যে নওয়াব আব্দুল লতিফের মোহামেডান লিটারারি সোসাইটি এবং অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম্যান যে কংগ্রেস এবং এই যে আপনার স্যার সৈয়দের আপনার অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স, এটা প্রতি বছর কিন্তু তারা সমাবেশ করতো এবং সেখান থেকে শিক্ষার ক্ষেত্রে সারা ভারতবর্ষে কী করা যায় এইসব বিষয়ে তারা কিন্তু করত। এর প্যারালাল যে ব্যক্তিত্ব আপনার সেই সময় গড়ে উঠেছিল, এদের মধ্যে কিন্তু আপনার দেখা যায় যে আল্লামা ইকবাল তিনি চিন্তার ক্ষেত্রে দর্শন দিয়ে ভারতবাসীকে তিনি সেভাবে তখন গড়ে তুলেছেন। এবং তার তারানা এ মিল্লি যে আপনার দেখেন, তারানা এ হিন্দি, তারানা এ মিল্লি তিনি সে সময় গেয়েছেন। এবং সেখানে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওয়াতান হ্যাঁ সারা জাহা হামারা। এই যে তিনি কিন্তু আপনার সেখানে সবাইকে নিয়ে আসছেন। এবং এই তারানায় মিল্লি এবং তারানায় হিন্দ, এটি একটা ভারতবর্ষেরাও যেমন আপনার এটাকে সম্মান জানায়, এটি তারাও গেয়ে থাকে, পাকিস্তানেরাও গেয়ে থাকে। এবং আপনারা খেয়াল করবেন যে কিছু কিছু ব্যক্তিত্ব আছে যারা দেশভাগ হলো তারা ভাগ হয় নাই। যেমন আপনার কাজী নজরুল ইসলাম। সে কাজী নজরুল ইসলাম সে 1947 সালে যখন পাকিস্তান হয়েছে তখনও কিন্তু ভারতেরাও কাজী নজরুল ইসলামের পক্ষে ছিল এবং আমাদের পাকিস্তানেরাও তৎকালীন পাকিস্তানেরাও আপনার নজরুলের পক্ষে ছিল। 1965 সালে যুদ্ধের সময় পাকিস্তানের রেডিওতে যেমন নজরুলের কবিতা বেজেছে, তেমনি ভারতের রেডিওতেও আপনার দেখা গেছে যে নজরুলের কবিতা বেজেছে। 1971 স্বাধীনতা যুদ্ধের সময় দেখা গেছে যে আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নজরুলের গান কবিতা যেমন পেশ করা হয়েছে, আমাদের তৎকালীন পাকিস্তানের আপনার বেতার থেকেও কিন্তু নজরুলের গান কবিতা পেশ করা হয়েছে। নজরুল ইনস্টিটিউট সেই আপনার করাচিতে গঠন হয়েছে, আমাদেরও আগে, আমাদের বাংলাদেশেরও আগে। ফলে দেখা যায় যে সমস্ত ব্যক্তিত্ব আমাদের এখানে গড়ে উঠেছিলেন তারা, এবং তারা অবিভক্ত ছিলেন এবং তারা গোটা দেশের, গোটা জাতির, গোটা পৃথিবীর মানুষের জন্য তারা কাজ করেছেন। এবং সেই তাদের মানবতাবাদী দিক, তাদের সেই চিন্তার যে উদয় এবং তাদের নতুনদের জাগরণ এবং দেশকে গঠন করা, রাষ্ট্রকে গঠন করা। এবং একই সাথে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি যে ইকবালের মধ্যে, সে ইকবাল আপনার ইউরোপিয়ানদের যে আপনার যে ভারতবর্ষে তাদের যে পাশ্চাত্যের যে প্রভাব প্রাচ্যে, সেই প্রভাবটাকে কিন্তু তিনি রিকগনাইজ করেছেন যে হ্যাঁ আসো তোমরা, কিন্তু নৈতিকতার মধ্যে থেকে সেখানে কিন্তু অনৈতিকতার বিষয় থাকা যাবে না। সেই বিজ্ঞানকে আমরা গ্রহণ করব, কিন্তু পাশাপাশি আমরা আমাদের নীতি নৈতিকতাকে আমরা ঠিক রেখে সেটাকে আমরা কাজে লাগাবো। এই যে সমন্বয়, প্রাচ্য পাশ্চাত্যের যে যোগসূত্র স্থাপনের মধ্যে একটা সমন্বয় স্থাপন করা, সেটা কিন্তু ইকবাল তিনি করেছেন। এবং এর মাধ্যমেই তিনি কিন্তু তার যে লেখালেখি করেছেন, সেই লেখার ভিতরে দেখা গেল যে তিনি তার সেই তার ব্যক্তিত্ব কোন পর্যায়ে ছিল। 1938 সালে যে বছর তিনি মারা যাবেন, সে বছর দেখা যায় যে পণ্ডিত জওহরলাল নেহেরু ইকবালের সাথে দেখা করতে এসেছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে 1932 সালে দেখা যায় যে ইকবালকে আপনার একটা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এবং এর পরেই আপনার 1935-এ তাকে আরেকটা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট দেওয়া হয়। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1934 সালে তাকে ডক্টরেট, অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এবং এগুলি তখন তো পাকিস্তানের প্রশ্ন ছিল না, তখন ইকবালের প্রশ্ন ছিল, ইকবালের ব্যক্তিত্বের প্রশ্ন ছিল, যে তার যে ওজন, তার ওজস্বিতা এবং তার যে ধারণ ক্ষমতা এবং তার যে শক্তিমত্তা, তার যে লেখা, এইগুলিতে আপনার এই বিশ্ববিদ্যালয়গুলো তখন প্রভাবিত হয়েছে। এবং তারা কিন্তু তখন তাকে আপনার সেভাবে আপনার মূল্যায়ন করেছে। এবং তার যে আশরারে খুদি বা খুদি দর্শন, রমুজে বেখুদি, আত্ম অঙ্গীকারের রহস্য, পায়ামি মাশরিক বা প্রাচ্যস্য সংবাদ, বালে জিব্রিল, জরবে কলিম, পাস সে বায়েদ ফার্দ আর কোয়াদ ই শার্ক ইত্যাদি, আর্গুমান হেজাজ, রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এই যে এইসব বিষয়গুলি, তার যে বক্তৃতার যে সংকলন, এগুলি যুগ যুগ ধরে এই দেশ ও জাতিকে পথ দেখাবে এবং পথ দেখিয়েছে। এবং ইকবাল চর্চা আমাদের মধ্যে ব্যাপকভাবে হওয়া উচিত।
এবং পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে যদি ইকবাল চেয়ার থাকতে পারে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল হলের নাম আমরা মুছে ফেলবে কেন? ইকবাল কি করেছে? ইকবাল তো পাকিস্তান আমলের লোক নয়, উনি তো 38 সালে মৃত্যুবরণ করেছেন। একজন পণ্ডিত, আমাদেরকে সেই উদার মানসিকতা নিয়ে ইকবাল চর্চায় আমাদের এগিয়ে আসতে হবে। তাহলে আগামী দিনে আমরা জ্ঞান চর্চার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করতে পারবো। আমাদের সারা পৃথিবীকে আমরা আলোকিত করার মতো যে সমস্ত ব্যক্তিত্ব আমাদের উপমহাদেশে জন্ম লাভ করেছে, তাদের মধ্য থেকে ইকবাল হলো এর একজন অন্যতম পুরুধা। আসুন, ঢাকাতে ইকবাল সংসদ আছে, সেই সংসদ মাঝে মধ্যে বিভিন্ন কার্যক্রম তারা করে থাকে, সেই কার্যক্রম আরও ব্যাপকতা লাভ করুক এই কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।